বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও এনেছি। আমি তোমাদের জন্য আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার থেকে ৩৮৩ পেজের আলিপুরদুয়ার হাই স্কুলের কোয়েশ্চেন নাম্বার 5 আর কোয়েশ্চেন নাম্বার 6 এর সমাধান আলোচনা করব। এটি হচ্ছে পার্ট 3 ভিডিও। এর আগের দুখানা পার্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আছে, যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও। সেখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো, যখন খুশি দেখতে পারো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি তোমাদের জন্য এইরকমই যে ভিডিও আপলোড করি, তো সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। আর তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামতও কিন্তু আমাকে জানতে পারো। তো কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত আমাকে জানাবে। তো চলো শুরু করি। আর হ্যাঁ, অবশ্যই আর একটা কথা, যেহেতু এটা অঙ্কের ভিডিও, আমি এখানে অঙ্ক তোমাদের বোঝাচ্ছি, সুতরাং এটা এই নয় যে তোমরা শুধুমাত্র শুধু শুনবে বা দেখবে। অঙ্ক শুধু কিন্তু শোনা বা দেখা না, অঙ্ক কিন্তু তোমাদের খাতায় টুকতেও হবে, প্র্যাকটিস করতে হবে। তাই অবশ্যই আমি যখন ভিডিওতে তোমাদের অঙ্ক বোঝাবো, তোমরা অবশ্যই কিন্তু খাতা আর পেন নিয়ে কিন্তু বসবে। আমি যা যা লেখাবো সেগুলো তোমরা সাথে সাথে লিখতেও থাকবে। ঠিক আছে, তবেই কিন্তু হবে, শুনলে কিন্তু অঙ্ক হবে না। হ্যাঁ, শুনলে বা আমরা যদি দেখি তাহলে আমাদের বেশিক্ষণ মনে থাকবে না, যতক্ষণ না তুমি খাতা আর পেন নিয়ে অঙ্কগুলোকে কষছো। এই জন্য অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে করবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, 5-এর দাগের 1, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হয়েছে এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা। মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। আমরা সবাই নিশ্চয়ই জানি এটা সুদ আসল মানে হয় কি, সুদ এবং আসলের সমষ্টি, তাই না? সুদ আর আসল মিলে যে টাকাটা হয় সেটাকে আমরা বলি সুদ আসল। তো কোনো একটা আসল বা মূলধন, সেটা 7 বছর পর হয়েছে 7,100 টাকা, আর ওই মূলধনটাই 4 বছরে হয়েছে 6,200 টাকা। তো মাঝখানে এই যে 4 থেকে 7 বছর অর্থাৎ 3 বছর, এই 3 বছরে কি বেড়েছে? সুদটা বেড়েছে। আমরা জানি আসল কখনো পরিবর্তন হয় না, সরল সুদের অঙ্কে আসল কখনো পরিবর্তন হয় না। আসল বা মূলধন, মূলধন কি, যে টাকা কাউকে ধার দেওয়া হয় বা যে টাকা কোথাও থেকে ধার নেওয়া হয়, সে টাকাটাকেই আমরা বলি আসল বা মূলধন। তো এই মূলধনের মান কিন্তু কখনো পরিবর্তন হয় না। যেমন ধরো তুমি কারোর থেকে 5,000 টাকা ধার নিয়েছো, যখন শোধ দেবে তখন ধরো তোমাকে শোধ দিতে গিয়ে 6,000 টাকা দিতে হলো। তো এই 6,000 টাকা যে যখন তুমি শোধ দিলে, এর মধ্যে কি আছে, 5,000 টাকা আছে আর 1,000 টাকা সুদ আছে। এই আসলটা কিন্তু পাল্টাচ্ছে না, আসল 5,000 টাকাই থাকবে। তুমি এই 5,000 টাকার উপর অতিরিক্ত 1,000 টাকা সুদ দিয়ে, অর্থাৎ মোট 6,000 টাকা তুমি শোধ করছো। তো আসল সময়ের সাথেও পরিবর্তন হয় না। ঠিক আছে, সময় বাড়লেও আসল কিন্তু একই থাকে। সুতরাং এই যে 4 বছর থেকে 7 বছর হয়েছে, অর্থাৎ সময় যে 3 বছর বেড়েছে, এই 3 বছরে সুদের মানটাই শুধু বেড়েছে, আসল একই থাকছে। তাহলে আমরা 7,100 থেকে 6,200 টাকা যদি বিয়োগ করে দিই, তাহলে যে টাকাটা পাবো সেটা হচ্ছে 3 বছরের সুদ পাবো। ঠিক আছে, 3 বছরের সুদ পাবো। তো এবার আমরা অঙ্কটা শুরু করি। দেখো আমি অঙ্ক করছি, তোমরা খুব সহজেই বুঝতে পারবে, কারণ আমি প্রতিটা স্টেপ তোমাদের বোঝাবো। তাহলে চলো এবার আমরা অঙ্কটাকে করি। তাহলে এখানে লিখবো, প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে 7 বছরের সুদ আসল। এবার 7 বছরের সুদ আসলের অর্থ কি, আসল বা মূলধন প্লাস 7 বছরের সুদ। ঠিক আছে, আসল কিন্তু পরিবর্তন হয় না, আসল সময়ের উপর নির্ভর করে না, তো সুদটা সময়ের উপর নির্ভর করে। তাহলে আমরা 7 বছরের যখন সুদ আসল বার করছি, মানে দেওয়া আছে, সেটা লিখবো আসল প্লাস 7 বছরের সুদ সমান সমান 7,100 টাকা।
একইভাবে আমরা লিখব 4 বছরের সুদ আসল। তো 4 বছরের সুদ আসল কি হবে? আসল প্লাস 4 বছরের সুদ সমান সমান 6,200 টাকা। এবার আমরা কি করছি? বিয়োগ করছি, হ্যাঁ, বিয়োগ করে দিচ্ছি। তাহলে যদি বিয়োগ করি তাহলে এখানে চিহ্ন পাল্টাবে, এখানে চিহ্ন পাল্টাবে, এখানে চিহ্ন পাল্টাবে। তাহলে এখানে আসল আর আসল কেটে গেল। তাহলে 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ বাদ দিচ্ছি, তাহলে কত হবে? 3 বছরের সুদ। 3 বছরের সুদ ইকুয়ালস টু কত হলো? 7,100 থেকে যদি 6,200 বাদ দিই তাহলে এখানে আমরা পাচ্ছি 900 টাকা, হ্যাঁ, 900 টাকা পাচ্ছি। তাহলে 3 বছরের সুদ 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ কম হবে। 1 বছরের সুদ হবে 900/3 টাকা। এবার আমরা কি করব? আমরা এরপর 4 বছরের অথবা 7 বছরের সুদ বার করব। তো যে কোনো একটা করবে তোমরা। 4 বছরের না হলে 7 বছরের সুদ বার করো। ঠিক আছে? তো আমি এখানে 4 বছরের সুদ বার করছি। তো 4 বছরের সুদ কি হবে? বেশি হবে। তাই আমি এখানে 4 দিয়ে গুণ করে দেব। এত টাকা। এবার এখানে কাটাকুটি করো। 3 3 9 0 0 অর্থাৎ 3 4 1200 টাকা। এবার কেন 4 বছরের সুদ আমি কেন বার করলাম? দেখো, 4 বছরের সুদ যদি 1200 টাকা হয়, তো 4 বছরের সুদ যদি 1200 টাকা হয়, তো 4 বছরে তো সুদ আসল আমার জানা আছে 6,200 টাকা। তো এই 6,200 টাকা থেকে 4 বছরের সুদটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে কি পাবো? আসলের পরিমাণটা পেয়ে যাব, তাই না? 6,200 টাকার মধ্যে আসল আছে আর 4 বছরের সুদ আছে। তো এই 4 বছরের সুদটা যদি আমি 6,200 টাকা থেকে বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো আসল বা মূলধনটা পেয়ে যাব। তাহলে একটা উত্তর পেয়ে যাব। এবার লিখব অতএব মূলধন বা আসল এর পরিমাণ সমান সমান 4 বছরের সুদ আসল মাইনাস 4 বছরের সুদ। ঠিক আছে? এটা তোমরা 7 দিয়েও করতে পারতে। যখন 7 বছরের সুদ বার করবে তখন 7 বছরের সুদ আসল থেকে বাদ দেবে। ঠিক আছে? তাহলে চলো, 4 বছরের সুদ আসল কত ছিল? 6,200 টাকা। আর 4 বছরের সুদ 1200 টাকা। তাহলে 6,200 টাকা থেকে যদি 1200 টাকা অর্থাৎ 1,200 টাকা বাদ দিই তাহলে কত পাবো? 5,000 টাকা। তাহলে আমরা মূলধন পেয়ে গেলাম 5,000 টাকা। ঠিক আছে? তো মূলধনের পরিমাণকে আমরা পি দ্বারা চিহ্নিত করি। তাহলে পি ইকুয়ালস টু কত? 5,000 টাকা। এবার আমাদের বার্ষিক সুদের হার বার করতে হবে। দেখো, বার্ষিক সুদের হার বার করতে হবে। তো বার্ষিক সুদের হার বার করা খুব সহজ, আমরা সূত্র জানি। তো আমরা এখানে প্রথমে লিখে নেব, ধরি বার্ষিক সুদের হার আর, ঠিক আছে, R%। তাহলে এবার আমরা কি লিখব? আর ইকুয়ালস টু কত হয়? 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। ঠিক আছে? এখানে লিখে দেব পি ইকুয়ালস টু 5,000 টাকা, আই ইকুয়ালস টু সুদ, এবং এই সুদটা আমরা 4 বছরের সুদটা লিখবো। ঠিক আছে? 4 বছরের সুদটা লিখবো 1200 টাকা। তো যদি সুদটা 4 বছরের লিখি তাহলে সময়টাও 4 বছর হবে। তাহলে টিটা হচ্ছে সময়, এটা আমরা 4 বছর ধরবো। ঠিক আছে? 4 বছর, 4 বছর। ব্যাস, এবার এই মানগুলো এখানে বসিয়ে দাও আর পেয়ে যাবে। এটা অবশ্যই পার্সেন্টেজে আসছে। তাহলে 100 ইন্টু আই, আই অর্থাৎ 1200 টাকা, ডিভাইডেড পি অর্থাৎ 5,000 টাকা, ইন্টু টি 4 বছর। এখানে দেখো 3টে জিরো কেটে গেল, তাই না? 3টে জিরো কেটে গেল। আর এখানে 5 দুগুণে 10 আর 4 তিনে 12 অর্থাৎ 6%। তাহলে এই প্রশ্নের আমরা উত্তর পেয়ে গেলাম। একটা উত্তর 6%, বার্ষিক শতকরা সুদের হার 6%, আর মূলধনের পরিমাণ 5,000 টাকা। বন্ধুরা, পরের অঙ্ক 5-2, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্কটা দেওয়া হয়েছে।
বলা হচ্ছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে, অর্থাৎ আমাদের এখানে সময় বার করতে হবে, কত বছরে 4,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5,324 টাকা হবে তা নির্ণয় করো। তাহলে আমাদের সময় অর্থাৎ যেটা আমরা টি ধরে নেবো, এটা আমাদের বার করতে হবে। 4,000 টাকার, অর্থাৎ এই 4,000 টাকাটা কি দিয়েছে, আসল টাকা বা মূলধন টাকা। আর সমূল চক্রবৃদ্ধি মানে আমরা জানি সবাই, সমূল চক্রবৃদ্ধির অর্থ হচ্ছে সুদ আসল, যার চিহ্ন হচ্ছে এ। ঠিক আছে, আর এখানে চক্রবৃদ্ধি সুদের হার 10%, অর্থাৎ আর এর মান 10% দিয়ে দিয়েছে। তো এই অঙ্কটা খুবই সহজ, প্রচন্ড সহজ অঙ্ক। তো দেখো, যেহেতু আমাদের এখানে সময় বার করতে হবে, আর তোমাদের মাধ্যমিকের সিলেবাসে সময় হচ্ছে 2 বছর, 3 বছর আর 1 বছর, এই তিনটে সময়ের মধ্যেই কিন্তু উত্তর আসবে। অর্থাৎ ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত, মানে ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত অঙ্ক তোমাদের এখানে দিতে পারে। 3 থেকে কখনো বেশি সময় হবেই না, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় 3 বছরের বেশি হতেই পারে না। ঠিক আছে, তোমাদের সিলেবাসে 3 বছর পর্যন্তই আছে। এখানে উত্তর হয় 2 বছর হবে, নয় 3 বছর হবে, আর না হয় 1 বছর হবে। তো দেখো, এখানে আমরা সবার প্রথমে কি করব, এই যে সমূল চক্রবৃদ্ধিটা দিয়েছে, অর্থাৎ এ দিয়েছে, এর তো একটা সূত্র আছে, তাই না, এর একটা সূত্র আছে। তো এ ইকুয়ালস টু কি হয়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। তো এই এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। পি এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো, আর এর জায়গায় 10 বসিয়ে দেবো, এবং সমাধান করে আমরা টি এর মানটা বার করব। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। দেখো আমরা করছি। তাহলে এখানে প্রদত্ত যেগুলো যেগুলো দিয়েছে সেগুলো লিখে নেব। প্রদত্ত আসল অর্থাৎ পি ইকুয়ালস টু 4,000 টাকা, সবৃদ্ধি মূল, এটাকে তোমরা সুদ আসলও লিখতে পারো বা সমূল চক্রবৃদ্ধি লিখতে পারো। তো সবৃদ্ধি মূল অর্থাৎ এ ইকুয়ালস টু 5324 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, অর্থাৎ আর হচ্ছে 10%। তাহলে এবার আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি সময় টি বছর। তাহলে লিখবো এবারে, অতএব টি বছর পর সমূল চক্রবৃদ্ধি হবে। তাহলে সূত্রটা আমরা লিখি, ই ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি ইকুয়ালস টু এ। ঠিক আছে, এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে লিখবো, মান বসিয়ে পাই, তাহলে এবার মান বসিয়ে কি কি পাচ্ছি দেখি। পি এর মান 4,000 বসিয়ে দিলাম, 1 প্লাস আর এর মান 10 বাই 100 হোল টু দি পাওয়ার টি ইকুয়ালস টু এর মান 5324। আচ্ছা, এবার বন্ধুরা এই 4,000টাকে আমাকে এই পাশে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে 4,000 আর 5324 কাটাকুটি করতে হবে। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি 100 একে 100 প্লাস 10, অর্থাৎ 110 হচ্ছে। উপরে 110, নিচে আসছে 100। এটাকে একটু আমি রাফে দেখিয়ে দিই তোমাদের। 1 প্লাস 10 বাই 100, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে 100 একে 100 প্লাস 10, তাহলে কত হলো, 110 বাই 100। ঠিক আছে, এটার হোল পাওয়ার টি ইকুয়ালস টু 5324 বাই 4,000। এবার এখানে আমরা কাটাকুটি করে কি পাচ্ছি, 11 বাই 10 এর হোল পাওয়ার টি। আর এখানে এবার আমরা কাটাকুটি করি। বন্ধুরা এখানে যে সংখ্যাটা পাবো না, আর এখানে যে সংখ্যাটা পাবো, উপরের সংখ্যাটা 11-র কোনো গুণিত, 11-র কোনো বর্গ অথবা ঘন অথবা 11 আসবে। আর নিচের সংখ্যাটা কাটাকুটি করে 10 বা 10-এর স্কোয়ার বা 10-এর কিউব আসবে। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে, কারণ টি এর মান 1 অথবা 2 অথবা 3 আসবে। তাহলে 1 অথবা 2 অথবা 3 এর অর্থ হচ্ছে এখানে যে সংখ্যাটা আসবে, এটাও এই সংখ্যাটা 11 বাই 10-এর পাওয়ার 1 হিসেবে আসতে পারে, অথবা 11 বাই 10-এর স্কোয়ার আসতে পারে, অথবা 11 বাই 10-এর কিউব আসতে পারে। যদি এইটা হয় তাহলে টি এর মান পাবো 1,
যদি এটা হয়, এটার জায়গায় যদি এটা আসে, তাহলে টি এর মান পাবো 2, আর যদি এইটার জায়গায় যদি এইটা আসে তাহলে টি এর মান পাবো 3। সুতরাং বুঝতেই পারছো এখানে কাটাকুটি করে এই সংখ্যাগুলো আসতে পারে, এর মধ্যে কোনো একটা সংখ্যা আসবে। তো 11 পাওয়ার 1, 10 পাওয়ার 1 মানে 11/10, অর্থাৎ কাটাকুটি করে 11/10 আসতে পারে। 11 স্কোয়ার মানে 121 বাই 10 স্কোয়ার মানে 100, অর্থাৎ কাটাকুটি করে 121/100 আসতে পারে। আর 11 কিউব মানে আমরা একটু করে দেখি, 1 2 1 1 2 1, অর্থাৎ 1331। আর 10 কিউব মানে 1000, তাহলে এইটাও আসতে পারে। দেখবো কোনটা আসছে। হ্যাঁ, খুব সহজ অঙ্ক। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইলাম অঙ্কটা দেখে। আচ্ছা, এটা আমরা লিখেই রাখি আপাতত এখানে পাশে, তাহলে আমাদের অঙ্কটা ধরতে সুবিধা হবে। তাহলে দেখো, এবার কাটাকুটি করো তোমরা। তাহলে সর্বপ্রথমে 4 দিয়ে কাটো। তাহলে 4 কে 4, 1, 3 4 12, 1, 3 4 12, 4 কে 4। তোমরা দেখতেই পাচ্ছ 1331/1000 চলে এসছে, অর্থাৎ এইটা চলে এসছে। তাহলে এটার জায়গায় কত লিখবো? 11/10 এর কিউব, তাই তো? লিখবো 11/10 এর কিউব। এইবার এখানেও 11/10 আছে, এখানেও 11/10 আছে, সুতরাং আমি এখানে কি লিখবো? টি ইকুয়ালস টু 3, অর্থাৎ 3 বছর। বন্ধুরা, এখানে আমরা একটা সূচকের নিয়ম প্রয়োগ করলাম। সূচকের নিয়ম বলছে যদি সূচকের নিয়ম বলছে যদি a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n হয়, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ দুটো জায়গাতেই এ আছে কিন্তু পাওয়ার আলাদা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? m ইকুয়ালস টু n হবে। তো এই অর্থে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 11/10, এটাকে তোমরা a ধরে নাও। হ্যাঁ, a টু দি পাওয়ার t ইকুয়ালস টু a টু দি পাওয়ার 3, তাহলে যদি হয় তাহলে t ইকুয়ালস টু কি লিখতে পারি? 3 লিখতে পারি, তাই না? m ইকুয়ালস টু n, তাহলে এই হিসাবে t হচ্ছে কত? 3 বছর। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। খুবই সহজ অঙ্ক ছিল, খুবই সহজ। বন্ধুরা, পরের অঙ্ক 5-3, এটা অংশীদারি কারবার থেকে দেওয়া হয়েছে। অঙ্কে বলা হচ্ছে এ 5,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে, অর্থাৎ ব্যবসাটা এ প্রথমে শুরু করেছিল। ব্যবসা শুরু করার 3 মাস পর বি এবং 5 মাস পর সি ব্যবসায় যুক্ত হন। যদি বি 6,000 টাকা এবং সি 8,000 টাকা ওই ব্যবসায় দেন এবং বৎসরান্তে অর্থাৎ 1 বছর শেষে লাভ 3,400 টাকা হয়, তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে, অর্থাৎ কে কত লাভ পাবে সেটা আমাদের বার করতে হবে। তো দেখো বন্ধুরা, অংশীদারি কারবার অঙ্ক করার সময় তোমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সবার প্রথমে আমাকে বুঝতে হবে এই অংশীদারি কারবারটা কি ধরনের অংশীদারি কারবারের অঙ্ক, অর্থাৎ অংশীদারি কারবার কি ধরনের হচ্ছে। সাধারণত অংশীদারি কারবার দু ধরনের হয়, এক হচ্ছে সরল অংশীদারি কারবার আর দুই হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তো বন্ধুরা, সরল অংশীদারি কারবারটা কি? সরল অংশীদারি কারবার হচ্ছে এমন অংশীদারি কারবার যেখানে অংশীদারগণ অর্থাৎ যারা ব্যবসা করছে, তো যারা যারা ব্যবসা করছে তারা একই সময়ের জন্য টাকা বা মূলধন ব্যবসায় নিয়োগ করে, তখন তাকে আমরা বলি সরল অংশীদারি কারবার। যেমন ধরে নাও এ বি সি তিনজন ব্যবসা করছে। এ বছরের শুরুতে 1,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করে এবং শুরু করার সময় বি আর সি একই সাথে শুরু করে, অর্থাৎ এবিসি তিনজন একত্রে ব্যবসাটা একই সময়ে দিয়ে শুরু করেছে, একই সময় থেকে শুরু করেছিল। এ 1,000 টাকা দিয়েছিল, বি 2,000 টাকা দিয়েছিল, সি 3,000 টাকা দিয়েছিল এবং বছরের শেষে কিছু টাকা লাভ হলো, ধরে নাও 5,000 টাকা লাভ হলো। এবার এই যে বছরের শেষে লাভটা হলো, এর মাঝখানে এই যে 1 বছর যে ব্যবসাটা চলেছে, এই সময়ের মধ্যে এ কিন্তু ব্যবসা ছেড়ে চলে যায়নি বা অন্য কোনো মেম্বার ব্যবসাতে কিন্তু যুক্ত হয়নি, মানে ডি ধরে নাও একজন মেম্বার, সে কিন্তু ব্যবসায় যুক্ত হয়নি, এবিসি ব্যবসাটা করেছে। একইভাবে বিও কিন্তু ব্যবসা ছেড়ে চলে যায়নি বা ব্যবসাতে অন্য কোনো মেম্বার আসেনি এবং বি ব্যবসাতে কোনো অতিরিক্ত টাকা যুক্তও করেনি বা টাকা তুলে নেয়নি। ঠিক আছে? তো যদি কেউ যদি টাকা তুলে না নেয় বা কেউ যদি টাকা যুক্ত যদি না করে, অথবা যদি ব্যবসা চলতে চলতে হঠাৎ করে কেউ চলে গেল মাঝখানে বা কেউ হঠাৎ করে চলে আসলো, তাহলে এই রকম ধরনের যদি যদি না মানে যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু সরল হবে না। সরলের ক্ষেত্রে সবসময় একই সময়ের জন্য ব্যবসাদারগণ টাকা নিযুক্ত করবে।
ঠিক আছে? মাঝখানে কেউ চলে যাবে না, মাঝখানে কেউ আসবে না, কেউ টাকা যুক্ত করবে না, কেউ টাকা তুলে নেবে না। এটা যদি হয় তাহলে সেটা হচ্ছে সরল অংশীদারি কারবার। এর অর্থই হচ্ছে একই সময়ের জন্য টাকা নিযুক্ত হতে হবে। আচ্ছা, আর মিশ্র অংশীদারি কারবারে কি হবে? যখন ব্যবসাদারগণ বা অংশীদারগণ ভিন্ন সময়ের জন্য টাকা নিযুক্ত করবে। যেমনটা এই অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ। এ ৫,০০০ টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছিল। কিন্তু হঠাৎ করে ৩ মাস পর বি এসে যুক্ত হয়। তারপরে ৫ মাস পর, তারপর মানে ১ম থেকে যদি হিসাব করি, তাহলে ১ম থেকে একদম জানুয়ারি মাস থেকে ধরে নাও, জানুয়ারি মাসে এ ব্যবসাটা শুরু করেছিল। তো জানুয়ারি মাস থেকে ৫ মাস মানে কত মাস হলো? জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মে মাসের শেষে কি আসছে? সি এসে ব্যবসাটায় যুক্ত হয়। অর্থাৎ সি যদি এসে যুক্ত হয় তাহলে সে তো আর ১ বছর ব্যবসাটা করছে না। কারণ সে ৫ মাস পর যুক্ত হয়েছে। তার মানে সি ব্যবসাটা করছে ৭ মাস। ১২ মাসের মধ্যে ৫ মাস তো অলরেডি হয়ে গেছে। তাহলে আর বাকি ৭ মাস থাকবে। তাহলে সি হচ্ছে ৭ মাস ব্যবসাটা করেছে। বি ৩ মাস পরে সে যদি যুক্ত হয় তাহলে বি ব্যবসাটা করেছে ৯ মাস। আর এ তো এখানে ১ম থেকেই করেছে, তাহলে এ ব্যবসাটা করেছে ১২ মাস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর টাকাটা ৫,০০০ টাকাটা ১২ মাস খেটেছে। বি এর ৬,০০০ টাকাটা ৯ মাস খেটেছে ব্যবসাতে। আর সি এর ৮,০০০ টাকাটা ব্যবসাতে ৭ মাস খেটেছে। তাহলে ভিন্ন সময়ের জন্য যদি খাটে তাহলে এই ব্যবসাটা অংশীদারি ব্যবসাটা কি হবে? মিশ্র অংশীদারি ব্যবসা হবে। ঠিক আছে? তো আমরা ব্যাপারটা একটু ছবির মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। তোমরা হয়তো বুঝতে পেরে গেছো। তো এটা ধরে নাও জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার এ জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ধরে নাও ব্যবসাটা শুরু করেছে। এবার ১ মাস হলো, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হলো, ১ মাস হলো। ঠিক আছে? তারপর ২ মাস হলো, মার্চ মাসের শেষ অবধি গেলাম, ২ মাস হলো। তারপর এপ্রিল মাসের শেষ অবধি গেলাম, মানে মার্চ মাস শেষ হলো, এপ্রিল মাসের ১ম। ঠিক আছে? জানুয়ারি মাসের শেষ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরু ১ মাস। ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের ১ম তারিখ অবধি বা ফেব্রুয়ারি মাসের শেষ অবধি এটা ২ মাস হলো। মার্চ মাসের শেষ হলো, এপ্রিল মাসের শুরু হলো অর্থাৎ ৩ মাস। এই এপ্রিল মাসে একদম ১ম তারিখে কি করছে? ধরে নাও বি এসে ব্যবসাটায় যুক্ত করেছে। তাহলে ৩ মাস পর যদি এসে ব্যবসাটায় যুক্ত করে তাহলে সে ব্যবসাটা করবে মানে কত মাস করবে? এখন বি যদি ৩ মাস পর এসে যদি ব্যবসায় যুক্ত হয় তাহলে বছরের মধ্যে আর কটা মাস বাকি থাকলো? তাহলে বাকি থাকলো ১২ মাইনাস ৩ অর্থাৎ ৯ মাস। তাহলে বি এই ৯ মাস ব্যবসাটা করেছে। এবার আরো ২ মাস, আরো ২ মাস। ঠিক আছে? আরো ২ মাস অর্থাৎ মে মাসের শেষ বা জুন মাসের ১ম তারিখে এসে সি যুক্ত হচ্ছে। তাহলে এখানে ক মাস হয়ে গেল? এখানে হয়ে গেল ৫ মাস হয়ে গেল। তাহলে বাকি আর ক মাস থাকছে? বাকি আর থাকছে ১২ মাইনাস ৫ অর্থাৎ ৭ মাস। তাহলে এই ৭ মাস কি করবে? সি ব্যবসাটা করবে। তাহলে এখানে ভিন্ন সময়ের জন্য টাকাটা লাগছে, তাই না? তাই এটা মিশ্র অংশীদারি কারবার। এবার বন্ধুরা, মিশ্র অংশীদারি কারবারে কি হয়? আমরা তো বুঝে গেলাম এটা মিশ্র হলো। তো মিশ্র অংশীদারি কারবারে কি হয় দেখো বন্ধুরা, বলছি। একটু মুছে দিই। মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে কি হয়? যেহেতু তারা ভিন্ন সময়ের জন্য টাকাটা লাগাচ্ছে, তাই এখানে আমাদের বলেছে যে বছর শেষে ৩৪০০ টাকা লাভ হয়েছে তো? তো এই লাভটা বছরের শেষে হচ্ছে অর্থাৎ ১ বছরে হয়েছে। তো তারা লাভের যে পরিমাণটা পাবে ওটা ১ বছর পরে তারা পাবে। ১ বছর শেষ হবে তারপর তো তারা লাভের টাকাটা নিজেরা ভাগ করে নেবে। কিন্তু মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে এটাই হচ্ছে ঘটনা যে যেহেতু তারা ভিন্ন সময়ের জন্য টাকাটা লাগিয়েছে, তাই এখানে এই টাকাটা আমাদের ধরে নিতে হবে যে তারা প্রত্যেক মাসে লাভ হিসাবে পেতে চায়। মানে মোট লাভ ৩৪০০ টাকা, এটা প্রত্যেক মাসে হবে। তা প্রত্যেক মাসে তারা লাভের টাকা তুলে নিতে চায়। তা প্রত্যেক মাসে যদি তারা লাভের টাকা তুলে নিতে চায় তাহলে এই ৫,০০০ টাকা এ যে বছরের শুরুতে লাগিয়েছিল, এখন একে এই ৫,০০০ টাকা ১ বছরের জন্য লাগালে হবে না। তাহলে এবার তাকে প্রত্যেক মাসে লাগাতে হবে। ঠিক আছে? প্রত্যেক মাসে তাহলে তাকে ৫,০০০ টাকা লাগাতে হবে। একইভাবে বি ৬,০০০ টাকা ৩ মাস পরে সে লাগিয়েছিল এবং বাকি যে ৯ মাস থাকছে সেই ৯ মাসে প্রত্যেক মাসে বিকে ৬,০০০ টাকা করে লাগাতে হবে। একইভাবে সি এর ক্ষেত্রেও তাই ৮,০০০ টাকা তার প্রত্যেক মাসে লাগাতে হবে। তার মানে এইটা হলো যে লাভটা হচ্ছে সেই লাভটা তারা প্রত্যেক মাসে
পেতে চায়। হ্যাঁ, তো সেই লাভটা প্রত্যেক মাসে পেতে চাইলে তাদের মূলধনটাও প্রত্যেক মাসে নিয়োজিত করতে হবে। এটাই হচ্ছে আমাদের ঘটনা এই ধরনের অঙ্ক করতে গেলে। তাহলে এবার আমরা করব 1 মাসে, এটাকে আমরা বলবো 1 মাসের ভিত্তিতে লাভটা তারা তুলে নেবে। ঠিক আছে, তাহলে এখানে লিখবো, আমরা এবার সমাধানটা করি। যেহেতু 3 মাস পর বি এবং 5 মাস পর সি ব্যবসায় এর সাথে যুক্ত হয়, অতএব বছরের মধ্যে বাকি 12-3 অর্থাৎ 9 মাস বি ব্যবসা করবে এবং বাকি 12-5 অর্থাৎ 7 মাস সি ব্যবসা করবে এবং এ ব্যবসাটি করবে 12 মাস। এ ব্যবসাটি করবে 12 মাস। এবার লিখব বছরের শেষে যে পরিমাণ লাভ হয় সেই লাভ প্রতি মাসে পেতে হলে এ কে প্রতি মাসে নিয়োজিত করতে হবে 5,000 টাকা, বি কে প্রতি মাসে নিয়োজিত করতে হবে 6,000 টাকা এবং সি কে প্রতি মাসে নিয়োজিত করতে হবে 8,000 টাকা। এবার লিখব, অতএব 1 মাসের ভিত্তিতে এ এর 12 মাসের মোট মূলধন, তাহলে 5,000 ইন্টু 12 এত টাকা, অর্থাৎ 5-12 60, 60,000 টাকা। 1 মাসের ভিত্তিতে বি এর 9 মাসের মোট মূলধন, আমরা দেখেছি বি 9 মাস ব্যবসাটা করছে, 9 মাসের মূলধন হবে, তাহলে প্রত্যেক মাসে 6,000 টাকা করে লাগাচ্ছে, তাহলে 9 মাস, 6 নং 54 অর্থাৎ 54,000 টাকা এবং 1 মাসের ভিত্তিতে সি এর 7 মাসের মোট মূলধন, ঠিক আছে, 7 মাস, সি ব্যবসাটা কত মাস করছে, 7 মাস করছে, তাহলে সি প্রত্যেক মাসে কত টাকা লাগাচ্ছে, 8,000 টাকা, তাহলে 7 মাস অর্থাৎ 7-8 56,000 টাকা। এবার আমরা মূলধনের অনুপাত বার করব, অতএব এখন তাহলে কি হচ্ছে, এ বি ও সি এর
মূলধনের অনুপাত সমান সমান 60,000, 54,000, 56,000। তাহলে 3টে করে জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? 3টে করে জিরো কেটে গেল, তাহলে 60, 54, 56। এবার তোমরা 2 দিয়ে কাটো, 2 কত 60, 30, 27 দুগুণে 54 আর 28 দুগুণে 56। এবার আমরা আনুপাতিক সমষ্টি বার করে নেব। আনুপাতিক সমষ্টি অর্থাৎ অনুপাতের সমষ্টি। তাহলে 30, 40, 50, 60, 70, 70, 80, 85। তাহলে এখানে যোগ করে আসছে 85। এবার আমরা খুব সহজেই মূলধনের অনুপাতে লভ্যাংশটা বার করে নেব। তাহলে মোট লাভের পরিমাণ এখানে দিয়েছে 3400 টাকা। তাহলে এবার 3400 টাকা থেকে আমরা কি করব, এ এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ, সি এর লভ্যাংশ বার করব। অতএব এ এর লভ্যাংশ তাহলে কত হবে, 3400 ইন্টু এর ভাগটা কত 30 আর আনুপাতিক সমষ্টি 85। এবার কাটাকুটি করো, 17 দিয়ে কাটো, 17 দুগুণে 34, 200, 5 7 85, 5 দিয়ে 40, অর্থাৎ 40 ইন্টু 30 এত টাকা, তার মানে 1200 টাকা। ঠিক আছে, একইভাবে বি এর আর সি এর বার করব। বি এর লভ্যাংশ হবে, তাহলে এখানে কাটাকুটি করে তো 40ই আসছে, তাহলে 40 লিখবো, 40 ইন্টু 27। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা কিন্তু আবার এইভাবে লিখতে পারো, 3400 ইন্টু 27/85, আবার কাটাকুটি করে তোমার 40ই আসবে এখানে। তাহলে এখানে গুণ করো, 4 7 28, 8 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, অর্থাৎ 1080 টাকা। সি এর লভ্যাংশ 40 ইন্টু 28 এত টাকা, অর্থাৎ 4 8 32, 2 হাতে 3, 4 দুগুণে 8, 9 10 11, অর্থাৎ 1120 টাকা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। বন্ধুরা, পরের দাগের প্রশ্ন 6-1। এখানে আমাদের একটি সমীকরণ দিয়েছে, এটি একটি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে। সমাধান করার অর্থ হচ্ছে এক্স এর মান আমাদের বার করতে হবে। যেহেতু এটা একটি দ্বিঘাত সমীকরণ, তাই এখান থেকে আমাদের এক্স এর দুখানা মান বেরোবে। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা আমরা করছি। খুব সহজ একটা অঙ্ক, এটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক। তোমরা চ্যাপ্টার 1.2-তে এটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটাকে আমরা করছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে 2 × 1/12 আছে। তো সবার প্রথম আমি এই 2 × 1/12কে ভাঙিয়ে লিখব। কত হবে, 2 × 1/12 অর্থাৎ 2 এর সাথে 12 গুণ করব। 12 দুগুণে কত হয় 24, 24-এর সাথে এই একটাকে যোগ করব। তোমরা সবাই নিশ্চয়ই জানো এই পদ্ধতিটা। 24 আর 1 যোগ করলে 25, 25/12 হয়। তাহলে এখানে আমরা লিখছি x/x+1 প্লাস x+1/x ইকুয়ালস টু 25/12। এবার এইখানে দেখো, এখানে 3টে ভগ্নাংশ আছে। এই 3টে ভগ্নাংশের যে নিচের অংশগুলো দেখতে পাচ্ছি, এই নিচের অংশগুলোর আমরা লসাগু করব। ঠিক আছে, x আর x+1 এর লসাগু কত হয়, x ইন্টু x+1 হবে, আর তার সাথে আবার 12 আছে, সুতরাং লসাগু হবে 12x ইন্টু x+1। এই যে লসাগুটা হলো, এই লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা গুণ করব, প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করব। তাহলে x/x+1 এই ভগ্নাংশটাকে আমরা গুণ করব 12x ইন্টু x+1। এবার এই গুণটা করলে কি হবে, গুণটা করলে এই ভগ্নাংশগুলো আর ভগ্নাংশ থাকবে না। ঠিক আছে, দেখবে যে তোমরা দেখবে কি নিচে আর কোনো সংখ্যা আসছে না, নিচের সংখ্যাগুলো কেটে যাচ্ছে। একইভাবে এখানে লিখব x+1/x ইন্টু 12x ইন্টু x+1 আর ইকুয়ালস টু
25/12 আর এখানে গুণ করব 12x ইন্টু এক্স প্লাস ওয়ান। দেখো এক্স প্লাস ওয়ান কেটে গেল, এখানে এক্স কেটে গেল, আর এখানে 12 কেটে গেল। তাহলে নিচের সংখ্যাগুলো সব কেটে গেল। তাহলে এখানে কি থাকছে, এক্স এর সাথে 12x গুণ করব, তাহলে কত হবে 12x আর x গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এখানে থাকছে 12। এবার এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান গুণ করলে কি হবে, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়ালস টু এখানে থাকছে 25 আর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এরপর আমরা কি করব, এখানে x প্লাস ওয়ান এটাকে a প্লাস বি ভাবো। ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দেবো। তোমরা নিশ্চয়ই সবাই জানো এটা, যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এই বি এর জায়গায় আমরা ওয়ান ধরবো আর এর জায়গায় এক্স ধরবো। তাহলে এটার জায়গায় কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। এটাকে আমরা এইভাবেই করব। তাই লিখবো, আগে 12 আছে 12 লিখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। আর এখানে 25 রেখে এটাকে গুণ করে দেবো। এক্স ইন্টু এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স ইন্টু ওয়ান গুণ করলে এক্স। এরপর আমরা 12x স্কোয়ার, 12-র সাথে এক্স স্কোয়ার গুণ করবো, কত হবে 12x স্কোয়ার। এবার দেখো এখানে কত হচ্ছে 2x হচ্ছে, তাই না, 2 এর সাথে 1 কে গুণ করলে 2, তার মানে 2x। আর 12 বাইরে আছে, তাহলে গুণ করলে কত হবে 24x। এটা দিয়ে এটাকে গুণ করছি, তাহলে 24x প্লাস 1 এর স্কোয়ারের অর্থ কত হয় 1 হয়। এবার 1 এর সাথে আবার 12 কে গুণ করছি, তাহলে কত হবে 12 কে 12। এখানে হচ্ছে 25 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে 25x স্কোয়ার, 25 এর সাথে এক্স গুণ করলে হবে 25x। এবার এই দুটো সংখ্যাকে আমরা ডান দিকে নিয়ে আসব। আচ্ছা, তাহলে এখানে 12টা এক্স স্কোয়ার 12টা এক্স স্কোয়ার অর্থাৎ 24টা এক্স স্কোয়ার হচ্ছে, প্লাস 24x প্লাস 12 মাইনাস 25x স্কোয়ার মাইনাস 25x ইকুয়ালস টু 0। এবার আমরা এখানে কিছু যোগ বিয়োগ করব। দেখো 24টা এক্স স্কোয়ার আছে আর এখানে 25টা এক্স স্কোয়ার আছে, এটা তো বড় সংখ্যা, তাহলে বিয়োগ চিহ্ন আছে বলে বিয়োগ চিহ্ন দেবো। আর এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। 25টা এক্স স্কোয়ার থেকে 24টা এক্স স্কোয়ার যদি বাদ দিই তাহলে একটা এক্স স্কোয়ার পড়ে থাকবে। এখানে 24x আছে এখানে 25x আছে, এটা বড় সংখ্যা, এটাকে বিয়োগ আছে বলে বিয়োগ চিহ্ন দেবো। প্লাসে মাইনাসে মাইনাস হয় অর্থাৎ বিয়োগ করব। 25টা এক্স থেকে 24টা এক্স বাদ দিলে আমরা পাবো একটা এক্স, আর এখানে পড়ে থাকলো প্লাস 12 ইকুয়ালস টু 0। এবার দেখো আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেলাম। এখানে এই এক্স স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন আছে, তো তাই যখন মাইনাস চিহ্ন চলে আসবে তখন তোমরা কি করবে, প্রত্যেকটা সংখ্যার চিহ্ন পাল্টে দেবে। আসলে চিহ্নটা পাল্টে যায় প্রত্যেকটা সংখ্যার সাথে -1 গুণ করে। দেখো আমি যদি 5 এর সাথে -1 গুণ করি তাহলে কত হবে -5 হবে না, -5। 6 এর সাথে যদি -1 গুণ করি কত হবে -6 হবে। তাহলে দেখো 6 এর সাথে যদি -1 গুণ করি 6ই পাচ্ছি, শুধু আগে একটা মাইনাস চলে আসছে, অর্থাৎ -1 দিয়ে গুণ করলে শুধু চিহ্নটা পাল্টে যায়। এখানে +6 ছিল, এটার গুণফল কি হয়ে গেল -6। তো এখানে যদি আমি প্রত্যেকটা সংখ্যাকে যদি -1 দিয়ে গুণ করি তাহলে চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে +x আর এটা হয়ে যাবে -12 ইকুয়ালস টু, এখানেও কিন্তু -1 গুণ করছি, তো 0 এর সাথে -1 গুণ করলে 0 হয়। এবার আমরা উৎপাদক বিশ্লেষণ করব, অর্থাৎ মিডিল টার্ম ব্রেক করব। এখানে 12 বিয়োগ করে আমাদের 1 নিয়ে আসতে হবে, তাহলে 4 3 12 হয়। তাহলে এই 1 এর জায়গায় লিখব 4 - 3, বাইরে x আছে, -12 ইকুয়ালস টু 0। নেক্সট স্টেপে আমরা লিখব x স্কোয়ার, এবার 4 এর সাথে x কে গুণ করব 4x, 3 এর সাথে x কে গুণ করব -3x, -12 ইকুয়ালস টু 0। এবার দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে x প্লাস 4। এখান থেকে কি কমন যাচ্ছে, -3 কমন যাচ্ছে, পড়ে থাকছে x প্লাস 4। এখানে প্লাস হবে, হ্যাঁ, যেহেতু আমি মাইনাস চিহ্ন কমন নিয়ে নিয়েছি তাহলে চিহ্নটা পাল্টে যাবে। আবার দেখো
কি কমন যাচ্ছে? এক্স প্লাস ফোর এখানেও আছে, এখানেও আছে, তাহলে এক্স প্লাস ফোর কমন যাচ্ছে, ও থাকছে এখান থেকে একটা এক্স, আর এখানে মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। এবার দেখতে পাচ্ছি দুটো সংখ্যার গুণফল জিরো, তাহলে হয় এটা জিরো হবে, না হয় এটা জিরো হবে। তাহলে লিখবো হয় এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, অতএব এক্স ইকুয়ালস টু চারটে পাশে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস হয়ে গেল। অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, তাহলে এখান থেকে কি পেলাম? এক্স ইকুয়ালস টু থ্রি, তাহলে দুটো মান পেলাম। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু থ্রি কমা মাইনাস ফোর, তাহলে এটাই হলো উত্তর। বন্ধুরা, পরের প্রশ্ন 6-2 অঙ্কে বলা হচ্ছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। বন্ধুরা, এই অঙ্কটি আমি আগেও করেছি, তোমরা এই অঙ্কটির সমাধান 376 পেজের কোয়েশ্চেন নাম্বার 6 এর 2 দেখে নাও। ঠিক আছে, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা দেখো, দেখো একই প্রশ্ন, ঠিক আছে। ঘোরানাস হাই স্কুলের কোয়েশ্চেন, 376 পেজ, কোয়েশ্চেন হচ্ছে 6-2। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকা আরো 3টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তো এই ভিডিওর লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা পার্ট 3 ভিডিওটি দেখে নাও। হ্যাঁ, পার্ট 3 ভিডিওতে আমি কোয়েশ্চেন 5 আর কোয়েশ্চেন 6 আলোচনা করেছি, তো তোমরা কোয়েশ্চেন 6 এর 2 নম্বরটা দেখে নাও। পরের প্রশ্ন 6-3। দেখো, এখানে একটি দ্বিঘাত সমীকরণ দিয়েছে। যদি দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এর বীজ দ্বয়ের অনুপাত, এর দুখানা বীজ হবে, ঠিক আছে। সেই দুটো বীজকে আমরা ধরে নেবো, একটা আলফা একটা বিটা। তো সেই আলফা আর বিটার এখানে অনুপাত দিয়ে দিয়েছে 1:r। তবে দেখাও যে r প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই r ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি। খুবই সহজ অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তো তোমাদের এটা ভালো করে করতে হবে। তো আমি এখানে সবার প্রথমে ধরে নেবো এই দুটো সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা বিটা। তো ধরি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু জিরো দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ হলো আলফা ও বিটা। তাহলে এই হিসাবে আমি কি লিখতে পারি? তাহলে প্রশ্ন অনুসারে এই দুটো বীজের অনুপাত, অর্থাৎ আলফা আর বিটার অনুপাত হচ্ছে 1/r, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? দেখো, আর যদি আর গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি বিটা ইকুয়ালস টু আলফা আর, এটা আমরা পেয়ে যাচ্ছি বিটা। তো আমাদের এখানে এবার এটা বার করতে হবে। আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি। এখানে দেখতে পাচ্ছ বি স্কোয়ার আছে, ঠিক আছে, আর এখানে এসি আছে, আর এখানে দেখতে পাচ্ছি আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর। অর্থাৎ এখানে আমি কি করব? এবার আমাদের যেটা দরকার, আমরা এবারে বীজ দুটির সমষ্টি বার করব আর বীজ দুটির গুণফল বার করব। এটা হচ্ছে দুখানা বীজ। আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণের দুটো বীজের যোগফলের সূত্র হয় মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এটা তোমরা কিন্তু মুখস্থ রাখবে, ঠিক আছে। এবার আমরা লিখব বীজ দুটির, আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, বীজ দুটির সমষ্টি ইকুয়ালস টু মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এবার এখানে দুটো বীজ কি কি? একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে এখানে বীজ দুটো সমষ্টি কি হবে? আলফা প্লাস বিটা হবে ইকুয়ালস টু মাইনাস এক্স এর সহগ। দেখো এক্স এর সহগ কত? বি, তাহলে এখানে লিখবো বি। আর এক্স স্কোয়ার সহগ কত? এ, তাহলে এখানে লিখবো এ। এবার আলফা প্লাস বিটা আমরা এখানে পেলাম। এবার দেখো তো বিটার জায়গায় আমরা লিখতে পারি তো আলফা আর, এটাকে 1 নম্বর সমীকরণ দাও। বিটার জায়গায় কি লিখতে পারি? আলফা আর, তাহলে এখানে লিখবো আলফা আর।
ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এখানে লিখে দেবো 1 নং সমীকরণ ব্যবহার করেছি। 1 নং সমীকরণ ব্যবহার করি। আচ্ছা, এইবার এখান থেকে তোমরা আলফাটা কমন নিয়ে নাও, তাহলে কি হচ্ছে 1 প্লাস আর পড়ে থাকলো ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এবার বন্ধুরা যদি তোমরা প্রমাণের দিকে তাকাও তাহলে দেখো এখানে আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার আছে, তাই না? আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তো এখানে আর প্লাস ওয়ান আছে, তো এটাকে যদি আমরা হোল স্কোয়ার যদি আমাদের আনতে হয় তাহলে আমরা কি করব, দুদিকে বর্গ করে দেবো, তাই না? এবার দুদিকে বর্গ করে দেবো, তাহলে আলফা স্কোয়ার হয়ে যাবে, আর এটা 1 প্লাস আর এর হোল স্কোয়ার হয়ে যাবে ইকুয়ালস টু এই দিকটাও বর্গ করব, একদিকে বর্গ করলে আরেকদিকে বর্গ করতে হবে, এখানে লিখব বর্গ করি। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার ইকুয়ালস টু এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস বি বাই এর হোল স্কোয়ারের অর্থ হচ্ছে মাইনাস বি বাই এ ইন্টু মাইনাস বি বাই এ, দুবার গুণ করতে হবে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর বি বি গুণ করলে বি স্কোয়ার, এ এ গুণ করলে এ স্কোয়ার, তাহলে কি পেলাম বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, এইটা পেয়ে গেল। এইবার এখানে এটাকে আমরা একটা নাম্বার দিয়ে দিই, ধরে নাও 2 নম্বর সমীকরণ, এর আগে আমি 1 নম্বর সমীকরণ দিয়েছি। এরপর আমরা কি করব, আমরা এবার গুণফল বার করব, বীজ দুটির গুণফল। বীজ দুটির গুণফলের সূত্র হচ্ছে এক্স বর্জিত পদ বাই এক্স স্কোয়ারের সহগ। এবার দুটো বীজ কি কি, একটা আলফা একটা বিটা, তাহলে গুণ করলে কি পাবো, আলফা বিটা ইকুয়ালস টু এক্স বর্জিত পদ, মানে যে পদটাতে এক্স নেই। তো দেখো এই সমীকরণে কোন জায়গাটাতে এক্স নেই, এখানে, তাই এক্স বর্জিত পদ এখানে সি হলো, তাহলে লিখবো সি, আর এক্স স্কোয়ারের সহগ তো আমরা জানি এ। এবার এখানে আবার আমি বিটার জায়গায় মান বসিয়ে দেবো, বিটার জায়গায় আমরা জানি কি হয় আলফা আর, তাই তো? দেখে নাও বিটার জায়গায় কি লিখবো, আলফা আর, এটা বসিয়ে দিলাম ইকুয়ালস টু সি বাই এ। লিখে দেবো, যেহেতু বিটা ইকুয়ালস টু আলফা আর, তাহলে আমরা কি পাচ্ছি, আলফা আর আলফা গুণ হলে আলফা স্কোয়ার ইন্টু আর ইকুয়ালস টু সি বাই এ, এটা আমরা পেলাম সি বাই এ। আচ্ছা, এইবার তোমরা দেখো প্রমাণটা দিকে, দেখো উপরে আছে আর প্লাস ওয়ান হোল স্কোয়ার, নিচে আছে আর, তো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এখানে আমি আর প্লাস ওয়ান হোল স্কোয়ার পেয়ে গেছি, আর এখানে আর পেয়ে গেছি, তাহলে এই রাশিটাকে দিয়ে যদি এই রাশিটা দিয়ে ভাগ করি তাহলে আলফা স্কোয়ার কেটে যাবে, আর আমরা যেটা পাবো সেটা 1 প্লাস আর হোল স্কোয়ার বাই আর। তাহলে আমরা এখানে এবার 2 আর 3 নম্বর সমীকরণটাকে ভাগ করে দেবো, তাহলেই আমরা প্রমাণটা পেয়ে যাবো, খুব সহজ অঙ্ক। তাহলে এবার 2 ভাগ 3 করে পাই। 2 নম্বরে আছে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, মানে এটাকে আমরা একটু পাল্টে লিখতে পারি এইভাবে, আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিভাইডেড বাই এখানে আছে আলফা স্কোয়ার আর ইকুয়ালস টু, এটার মান আমি এখানে বসিয়ে দেবো, কি দেখতে পাচ্ছি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই সি বাই এ। এবার এখানে আলফা স্কোয়ার কেটে গেল, যেটা পেলাম আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু, এটা ভাগ আছে, এই ভাগটাকে আমি এখানে এইভাবে লিখছি। তোমাদের বোঝার সুবিধার্থে এইটা আমি করলাম, তোমরা এটাকে রাফেও করতে পারো। এরপরে এই ভাগটাকে আমরা করে দেব গুণ, গুণ করলে এই সি বাই এটা উল্টে যাবে, অর্থাৎ হয়ে যাবে এ বাই সি। ঠিক আছে, এ বাই সি। এবার এখানে একটা এ কেটে গেল, তাহলে কি থাকলো উপরে বি স্কোয়ার আর নিচে থাকলো এ আর সি, গুণ করলে কি হবে এসি, অর্থাৎ আমরা পেলাম
আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই আর ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি। খুবই সহজ অঙ্ক ছিল। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, আমরা এটা প্রমাণ করলাম। দেখে নাও, হ্যাঁ চলে এসছে, তাহলে প্রমাণিত।